আচ্ছা, লাস্ট তোমাদের 11.1টা হয়েছিল রাশিবিজ্ঞানে, ঠিক আছে? তো ওখানে মোটামুটি থিওরি পার্ট যা যা ছিল আমরা থিওরি পার্ট ওখানে সব কভার করে নিয়েছি। আর থিওরি পার্ট তোমাদের কোনো কিছু বাকি নাই এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এবং ওই থিওরি রিলেটেড যা যা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো আমি তোমাদের দেখাই দিছি। কিছু জিনিস আমাদের হোমওয়ার্ক দিছি, সেগুলো আমাকে দেখাবা অবশ্যই করে। আর কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা, কোনোটা যদি না পারে থাকো। এবার আসি যেটা সেকেন্ড পার্টটা আছে, মানে লাস্ট পার্ট এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন। ওকে, তোমাদের গ্রাফ প্লট করতে হবে, বোঝা গেল? কীরকম টাইপের গ্রাফ প্লট করবা? তোমরা মনে করো যে তোমরা ক্লাস 7-8-এ এক ধরনের লেখচিত্র অঙ্কন করতে, দণ্ডলেখ, ঠিক আছে? দণ্ডলেখ কীরকম থাকতো? দণ্ডলেখ বেসিক্যালি থাকতো এরকমভাবে যে এরকম ছক কাগজে তোমরা নিতা, ছক কাগজে এরকম তোমরা, আমি স্কেলিং শেখানো দেখাই দিয়েছিলাম তোমাদের যখন আমি ওই স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার করেছিলাম, তখন আমি তোমাদের স্কেলিং নেওয়া শিখাই দিয়েছিলাম যে স্কেলিং কীভাবে নিতে লাগে। যাই হোক, এরকম থাকতো এবং সেখানে আমরা এরকমভাবে আয়তকার দণ্ডলেখ অঙ্কন করতাম, তাই না? এরকমভাবে আয়তকার দণ্ডলেখ, কোনোটা কম কোনোটা বেশি করে আয়তকার দণ্ডলেখ তৈরি করতাম, রাইট? আর আরেকটা যেটা ক্লাস 7-এ করতো, এটা জাস্ট নর্মাল এরকম স্থানাঙ্কগুলো দেওয়া থাকতো, স্থানাঙ্কগুলো বসাইতাম, বসায় আমরা ওটাকে জয়েন করে দিতাম, তাই না? তো এই দুইটা লেখচিত্র তোমরা ক্লাস 7-8-এ অঙ্কন করছো। এইবার ক্লাস 9-এ রাশিবিজ্ঞানে তোমাদের যে লেখচিত্র অঙ্কন করতে হবে, সেখানে তোমাদের 2 টাইপের লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? কয় টাইপের লেখচিত্র অঙ্কন করতে হবে? 2 টাইপের লেখচিত্র অঙ্কন করতে হবে, 2 টাইপের লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? বেসিক্যালি একটা লেখচিত্র ধরন হচ্ছে যাকে বলা হচ্ছে আয়তলেখ, আরেকটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে? এবার কোনটা কি সেটা আমি একদম অঙ্ক করেই দেখাবো, ঠিক আছে? এখানেও তাই আমি মোটামুটি কয়েকটা অঙ্ক বাইছে রাখছি, যেগুলো আমার তোমাকে দেখানো উচিত। মোটামুটি ধরো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি এবং শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এই বেসিসে আমি অঙ্ক বাইছে রাখছি। হ্যাঁ, মানে এখান থেকে শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এখান থেকে শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর একটা এক্সট্রা টাইপের অঙ্ক আছে, ওটা দেখাবো, ঠিক আছে? মোটামুটি আমার ওই 4-5টা অঙ্ক দেখানোর প্ল্যান আছে। তো আমি 4-5টা অঙ্ক দেখাই দিব এবং বাকিগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটা অঙ্ক দেখাই দিলে আরামসে তোমরা বাকি অঙ্কগুলোও করতে পারবা, কোনো সমস্যাই হবে না। এবং যারা অঙ্ক কিছুই পারে না, তারাও কিন্তু পরীক্ষায় গিয়ে রাশিবিজ্ঞানটা কইরে আসে, ঠিক আছে? এবং এই রাশিবিজ্ঞানে তোমরা কিন্তু আবার ক্লাস 10-এ গিয়ে পাবা, ঠিক আছে? ওইখানেও তোমরা যে শিখলা, এই যে ক্লাস 9-এ শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, তারপরে পরিসংখ্যা ইত্যাদি যেগুলো ছিল, নিম্নসীমা, ঊর্ধ্বসীমা, হ্যাঁ, মধ্যবিন্দু ইত্যাদি জিনিস কিন্তু আবার ক্লাস 10-এ গিয়ে তোমাদের লাগবে। এবং ওখানে তোমরা এক ধরনের নতুন লেখচিত্র শিখতে পারবা, সেটার নাম হচ্ছে ওজাইফ অঙ্কন, ঠিক আছে? যাই হোক, ওইটা ক্লাস 10-এ গিয়ে পরে দেখা যাবে। আপাতত ক্লাস 9-এরটা করি। এবং পারলে এই যে ক্লাস 9-এর যে রাশিবিজ্ঞানের খাতাটা, এটা কিন্তু তোমাদের সাথে রেখে দিবা, যাতে ক্লাস 10-এ গিয়ে কোনো সমস্যা না হয়। আমার কাছে পড়ো, যার কাছেই পড়ো না কেন, যাতে সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটাই বলছে, দেখো, বলছে বকুলতলা গ্রামে 50টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম, ঠিক আছে? মানে একটা ওখানে তথ্য দেওয়া, ঠিক আছে? প্রথমটা দেওয়া হচ্ছে দৈনিক লাভ। এবার কিভাবে করব? হ্যাঁ, দৈনিক লাভ কিসে দেওয়া? দৈনিক লাভটা টাকাতে, ঠিক আছে? এইটাকে আমরা বলতে হচ্ছে শ্রেণী, ওকে? কারণ শ্রেণী এটা আমার। আর মনে রাখবা যে আয়তলেখ অঙ্কন করি চাই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি, দুইটা অঙ্কন করতে আমাদের একটা শ্রেণী বা শ্রেণীসীমা বা শ্রেণীসীমানা যা খুশি তাই লাগবে, মানে একটা কিছু লাগবে, ঠিক আছে? শ্রেণী বলতে এখানে বেসিক্যালি শ্রেণীসীমাকেই বোঝানো হচ্ছে, হ্যাঁ? এবং প্রথম অঙ্কটা তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, হ্যাঁ? তারপরে আমি একটা দেখাবো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিটা, ঠিক আছে? যেটা আমার চোখে পড়তেছে হচ্ছে 3 নম্বর অঙ্কটা, ওকে? আর কি দেওয়া? দোকানের সংখ্যা, এটাকে আমরা বলতেছি হচ্ছে পরিসংখ্যা, ওকে? দোকানের সংখ্যাটাকে আমরা বলতেছি হচ্ছে পরিসংখ্যা। দৈনিক লাভটাকে আমরা বলতেছি শ্রেণী, আর দোকানের সংখ্যাটাকে বলতেছি পরিসংখ্যা। তাহলে এবার মাঝখানের জায়গাটা ফাঁকা রাখলাম কেন? মাঝখানের জায়গাটা ফাঁকা রাখলাম কারণ এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এটা দরকার, বোঝা গেল? আচ্ছা, চলো তাহলে লিখে নিই। আমি যা দেখতেছি 0 থেকে শুরু হচ্ছে, 250 কি শেষ হচ্ছে শ্রেণীটা। তাহলে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200,
200 থেকে 250, ঠিক আছে। এবার শ্রেণী দৈর্ঘ্য দেখো, শ্রেণী দৈর্ঘ্য কীভাবে বের করে, ঊর্ধ্ব শ্রেণী সীমা মাইনাস নিম্ন শ্রেণী সীমা করলে দেখো সবগুলোতেই 50 আসতেছে, ঠিক আছে। সবগুলোতে শ্রেণী দৈর্ঘ্য দেখো 50 আসতেছে, বোঝা গেল। আর পরিসংখ্যাগুলো পরপর লিখে দাও, 8, 15, দেন 10, ওকে, দেন 8, 15, 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 5। হ্যাঁ, এইটুকুরা তোমাকে খাতায় করতে হবে। কারো যদি গ্রাফ পেপার থাকে তাহলে গ্রাফ খাতা যদি যার থাকে তার ওই যে সাইডে যেই পেজটা থাকে ওইখানে তুমি এটা করে নিবা, আর বাদিকে গ্রাফ পেপারে তোমাকে গ্রাফটা আঁকাইতে হবে, ঠিক আছে। চলো এটা গ্রাফটা আঁকানো যাক। আচ্ছা, আমার জন্য একটু কষ্টকরই হবে এটা করাটা, কারণ হাওয়া আগের ভিডিওটা একটু কাটে গেল, ঠিক আছে। আমি এটা নতুন ভিডিও করতেছি, পর থেকেই শুরু করতেছি। আমি চেষ্টা করব দুটো ভিডিও মার্চ করে দেওয়ার, যদি ইনকেস না হয় তাহলে আমি দুটো ভিডিও পরপর দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে গ্রাফটা প্লট করার জন্য আমাকে কি করতে হবে। হ্যাঁ, আমার জন্য গ্রাফটা আঁকানো একটু শক্তই হবে, বিষয়টা কঠিন হবে একটু, কারণ এক হাত দিয়ে তো আঁকাটা মানে একটু শক্ত বিষয়। তো যাই হোক, দেখে নাও আমি কী করছি। আমি একটা গ্রাফ পেপার নিছি, ঠিক আছে। নর্মাল যেরকম নিয়ম থাকে যে এটা আমার এক্স অক্ষ নিয়েছি এই বরাবর, আর এটা আমি নিচে হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এই যে ওয়াই অক্ষ, ঠিক আছে, বোঝা গেল। এইবার গ্রাফ প্লট করার জন্য আমাকে কী করতে হবে, তোমাদের আমি ওই স্থানাঙ্ক জ্যামিতিতেও শিখাইছিলাম যে স্কেলিং নিতে হবে, তাই না। আর স্কেল নেওয়ার জন্য আমি কি দেখব, স্কেল নেওয়ার জন্য আমি দেখব যে এই তথ্যের সবথেকে নিম্নমান কত আর সবথেকে ঊর্ধ্বমানটা কত, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে সবথেকে নিম্নমান হচ্ছে 0 আর সবথেকে ঊর্ধ্বমান হচ্ছে 250, ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা কেন লিখে এলাম, সব জায়গাতেই তো সেম আসতেছে শ্রেণী দৈর্ঘ্য। তার কারণ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা এই কারণে লেখানো যে তাহলে তুমি গ্রাফ পেপারে গ্যাপটা বুঝতে পারবা যে কত গ্যাপের মধ্যে নিবা। তাহলে তুমি দেখো আমি শুরু করতে পারি 50 থেকে করতে পারি, তারপরে 100, তারপরে 150, তারপরে 200, তারপরে 250, 50-এর গ্যাপে সবগুলো নিতে পারি। মানে শ্রেণী দৈর্ঘ্যটা সবসময় কী থাকলো, 50ই থাকলো, বোঝা গেল। ওই জন্য শ্রেণী দৈর্ঘ্যটা লিখাইছি, বোঝা গেল। কেউ যদি চাও যে 25-এর গ্যাপে নেবো, নাও, প্রথমে 25 নাও, তারপরে 50 নাও, তারপরে 75, তারপরে 100, তারপরে 125, তারপরে 150, ওইভাবে জায়গাটা বেশি লাগবে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 10টা খোপ লাগবে। এবার 10টা খোপ মনে হয় এখানে এক্স অক্ষে হবে না, ঠিক আছে। তো যাই হোক, তো চলো এবার এই যে এটা আমার 0, তাই তো। এবার এখান থেকে আমরা এরকম একটা দাগ দিব, হ্যাঁ। এইটা মানে হচ্ছে যে আমি 0-র পরে 1 থেকে শুরু করতেছি না, পার্টিকুলার একটা নাম্বার থেকে শুরু করতেছি, ওকে। আচ্ছা, দেখি দাঁড়াও 25 করে নিলে হয় নাকি। 25, 50, 75, 100, 125, 150, 175, 200, তারপরে 225, 250 হবে, হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা 25 করেই নিই, ঠিক আছে। তাহলে 25 করে নিলে না স্কেলটা একটু বড় হবে, দেখতে সুন্দর হবে, ঠিক আছে। এখানে নিচ্ছি আমি 25, এখানে আমি নিলাম 5 ঘর পরে নিলাম হচ্ছে 50, তারপরে 5 ঘর পরে নিলাম 75, তারপরে 5 ঘর পরে নিলাম 100, ঠিক আছে, বোঝা গেল। তারপরে 5 ঘর পরে নিলাম 125, তারপরে 5 ঘর পরে নিলাম 150, তারপরে 5 ঘর পরে নিলাম 175, ঠিক আছে। তারপরে 5 ঘর পরে নিলাম 200, তারপরে 5 ঘর পরে নিলাম 225, তারপরে 5 ঘর পরে নিলাম 250, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে কাকে কোথায় রাখবো স্যার। এই শ্রেণীগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমরা এক্স অক্ষে রাখবো, আর পরিসংখ্যাটা যেটা থাকবে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষে থাকবে, বোঝা গেল। এখানে আমরা রাখবো হচ্ছে দৈনিক লাভটা, এখানে আমরা লিখব দৈনিক লাভ, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর টাকাতে থাকবে এটা, আর ওয়াই অক্ষ বরাবর রাখবো হচ্ছে আমরা পরিসংখ্যাকে, ওকে। সব অঙ্কে একই নিয়ম হবে, হ্যাঁ। শ্রেণী বা শ্রেণী সীমানা থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর পরিসংখ্যাটা থাকবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবার কথা হচ্ছে এখানে কিন্তু একটা নিয়ম আছে, হ্যাঁ, যে আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে যে যেটা আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে বলছিলাম যে তোমরা মাঝখানের গ্যাপ চাইলে নিতে পারো, তাই তো। তুমি চাইলে একটা ঘর বাদ দিয়ে এখান থেকে শুরু করতে পারো, তাহলে পরেরটাও তোমাকে একটা ঘর বাদ দিয়ে তারপরের থেকে নিতে হবে, ঠিক আছে। মানে তুমি নিজের ইচ্ছে মতো গ্যাপটাকে অ্যাডজাস্ট করতে পারো। কিন্তু আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে দুটা বিন্দুর মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। মানে আমি এখানে যেহেতু 25 নিছি, 50 আমাকে ঠিক পরেই নিতে হবে। আমি এইখানে একটা ঘর ছাইরে এখানে 50 নিতে পারবো না,
বোঝা গেল? একদম এদের মধ্যবর্তী কোনো ফাঁক থাকা যাবে না, মানে 25 এখানে 50 এখানে, ওটা হবে না, একদম পাশাপাশি নিতে হবে। এখানে যদি 25 নাও, তার পাশেরটা হচ্ছে 5 করে পরে 50। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এবং ওয়াই অক্ষের স্কেলিংটা কীভাবে নিব? ওয়াই অক্ষে দেখো আমি যা দেখতে পাচ্ছি, সব থেকে কম আছে হচ্ছে 5 আর সব থেকে বড় আছে হচ্ছে 15। ঠিক আছে, এবার ওয়াই অক্ষে তাহলে 15 আছে, তো তাহলে আমি 1 2 করে নিতে পারবো। তাহলে দেখো স্কেলটা বড় হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, একটা বেশি নিলাম, ধরো 16। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আয়তলেখটা অঙ্কন করতে হবে। তাহলে আয়তলেখ অঙ্কন করার জন্য কি করব? তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা করব হচ্ছে যে এই 0 থেকে 50-এর মধ্যে কতজন আছে সেটা দেখতে হবে। তাহলে 0 থেকে 50-এর মধ্যে কতজন আছে? 8 জন, তাই তো? এবার এই আয়তলেখটা অঙ্কন করাটাই আমার জন্য একটু কষ্টকর হবে, কারণ এটার জন্য আমার স্কেল পেন্সিল লাগবে এবং 2 হাত লাগাইতে হবে, 1 হাত দিয়ে হবে না আয়তলেখটা আঁকাটা। হ্যাঁ, তো দাঁড়াও আমি দেখি কি করা যায়, একটু চেষ্টা করি কীভাবে করতে পারি সেটা আমি। আচ্ছা, আমি আপাতত না হাত দিয়ে ড্র করার চেষ্টা করতেছি, কারণ আমি তো 2 হাত লাগাতে পারবো না। তোমরা চেষ্টা করো, তোমাদের কিন্তু স্কেল পেন্সিল দিয়েই করতে হবে। ঠিক আছে, তো আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো 0 থেকে 50, তাই তো? এর মধ্যে কতজন আছে? 8 জন। তাহলে আমার 0 থেকে 50 শ্রেণী কোনটা? আমার 0 থেকে 50, এই যে 0, এই যে আমার হচ্ছে 50, ঠিক? এর মধ্যে কতজন আছে? 8 জন, তাই তো? তাহলে 8 কই? 8 8 8 8 8, এই যে 50, এই যে দেখো 8 জন। তাহলে আমার আয়তলেখটা হবে হচ্ছে এরকম, এই যে 50-এ আসলো। ঠিক আছে, ঠিক আছে, এই যে আয়তলেখ, তো তার মানে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এইটা তো টানাই আছে, আমি টানবো হচ্ছে এইটা, হাত দিয়ে টানতেছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে টানবা। হ্যাঁ, আমি তোমাদের বোঝানো, আমি স্কেল দিয়ে টানলে তোমরা হয়তো বুঝতে পারতে না, সেই জন্য আমি হাত দিয়ে টানতেছি। এই যে 0 থেকে 50 হয়ে গেল আমার 8 জন। ঠিক আছে, বোঝা গেল? তারপরে হচ্ছে নেক্সট আছে হচ্ছে 50 থেকে 100 শ্রেণী, তাই তো? 50 থেকে 100 কতজন আছে? 15 জন। তাহলে 50 থেকে 100-র গ্যাপ কোনটা হবে? এই যে 50 থেকে এই যে আমার 100-র গ্যাপ, এর মধ্যে কতজন আছে? 15 জন। তাহলে এই যে 15 15 15, একদম মাথায় যাব আমি। তাহলে 15 মানে 13 14 15, তাই তো? মানে এই যে এটা। তাহলে দেখো এত দূর তো আগেই ছিল, মানে এত দূর আগেই ছিল, এবার তোমাকে নতুন টানতে হচ্ছে এইটুকু, তাই না? হ্যাঁ, এই যে 100-র ঘরটা, 50 থেকে 100 তো, তাই না? বুঝতে পারলা? তাহলে 100-র দাগে এই যে এটা আসলো। এই যে 100-র দাগে আসলো, আর এইটাকে হচ্ছে 50-এর দাগে আসলো, 50 থেকে 100 হয়ে গেল। বুঝতে পারলা? আশা করি বুঝতে পারতেছো। নেক্সট আছে হচ্ছে 100 থেকে 150, কতজন? 10 জন। তাহলে 100 থেকে 150 শ্রেণী কোনটা? এই যে 100 থেকে 150। ঠিক আছে, তাহলে এখানে কতজন আছে? 10 জন। তাহলে 100 তো আছেই, এখান থেকে আবার 10 জন টাইনে নিয়ে আসো। 150 থেকে এই যে 150, 100 থেকে 150 এটা। আচ্ছা 10 কোথায় আছে? 10 10 10 10 10, এই যে 9, এই যে 10। তাহলে আয়তক্ষেত্র এটা হয়ে গেল আমার আয়তক্ষেত্রের প্রস্থটা। ঠিক আছে, এটা আমার হয়ে গেল আয়তক্ষেত্রের প্রস্থটা, 10 জন। আর এই যে আছে হচ্ছে আমার দৈর্ঘ্যটা আয়তক্ষেত্রের। বোঝা গেল? আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে 150 থেকে 200, মানে এই যে এইটুকু শ্রেণীটা 150 থেকে 200, মানে প্রস্থটা হচ্ছে 150 থেকে 200। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি। শ্রেণীটা ইন্ডিকেট করতেছে আয়তক্ষেত্রের প্রস্থ কত, এই যে এটা আমার প্রস্থ আয়তক্ষেত্রের। ঠিক আছে, আর পরিসংখ্যাটা ডিনোট করতেছে আমার আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কতটা। বোঝা গেল? এবার মনে হয় ক্লিয়ার হয়েছে বিষয়টা।
যে প্রস্থ ইন্ডিকেট করতেছে যে আয়তক্ষেত্রের শ্রেণীটা ইন্ডিকেট করতেছে কি শ্রেণী দৈর্ঘ্যটা ইন্ডিকেট করতেছে যে আয়তক্ষেত্রের প্রস্থটা কত, আর পরিসংখ্যাটা ইন্ডিকেট করতেছে যে শ্রেণীটা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত। বোঝা গেল? নেক্সট আছে হচ্ছে 150 থেকে 200 শ্রেণী, সেখানে আছে হচ্ছে 12 জন। তাহলে 150 থেকে 200, 12 কই আছে খোঁজো, 12, আচ্ছা 13 হয়ে গেল, এটা 12 তাই না? তাহলে এই যে 12 জন, তাই তো? তাহলে এই যে 150 থেকে এটা 150, তাহলে এই যে এটা হয়ে গেল 150 থেকে 200 প্রস্থটা, আর এই যে এটা হয়ে গেল দৈর্ঘ্যটা। এইদিকে টানাই আছে আর এই দিকটা টাইনে নাও। হয়ে গেল 150 থেকে 200, আর লাস্ট আছে হচ্ছে 200 থেকে 250। কতজন? 5 জন। তাহলে এই যে 200 থেকে 250, ঠিক? তাহলে এখানে আছে হচ্ছে 5 জন, তাহলে 5 কই আছে? এই যে 5, ঠিক আছে? এই যে 5 জন। তাহলে এইটা হয়ে গেল আমার প্রস্থটা, ঠিক? শ্রেণী দৈর্ঘ্যটা প্রস্থ হয়ে গেল, আর দৈর্ঘ্য কত? এই যে পরিসংখ্যাটা হচ্ছে 5, এই যে 5 জন। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এইভাবে 2 নম্বরটা হবে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে। আর নেক্সট আমি দেখাবো হচ্ছে একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। সেখানে আমি শুধু ছকটা বানানো দেখাই দিব, আয়তলেখ বা আয়তলেখ আর হচ্ছে গ্রাফের স্কেলিংটা হয়তো বলে দিতে পারি, কিন্তু বাকি বাদে যা যা আছে সব কিন্তু আয়তলেখ অঙ্কনের পদ্ধতি কিন্তু সেম হবে, ঠিক আছে? চলো আমি 3 নম্বরটা দেখাই দিই তোমাদের, তাহলে হয়তো সুবিধা হবে। 3 নম্বরটা চলো। 3 নম্বরটা তাহলে খাতায় আগে এসে করি কী কী দেওয়া আছে। 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচে বয়সে লিখলাম। আচ্ছা, তাহলে বয়সটা দেওয়া, সেটা দেওয়া হচ্ছে বছরে, মানে কত বছর বয়স সেটা। আর দেওয়াটা কি, এটাকে আমি ধরে নেব হচ্ছে আমাদের শ্রেণী, ঠিক আছে? বোঝা গেল? আর ইসে কি দেওয়া, হিন্দিভাষী লোকের সংখ্যা, হিন্দিভাষী লোকের সংখ্যা, এটাকে আমি ধরে নেব হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে? পরিসংখ্যা, ওকে। এবার দেখো এখানে কি আছে, শ্রেণীটা শুরু হচ্ছে কোথা থেকে? 10 থেকে 15। নেক্সট হচ্ছে কোথা থেকে? দেখো শুরু 16 থেকে 21। তারপরে দেখো শুরু হচ্ছে 22 থেকে 27, তারপরে হচ্ছে 28 থেকে 33, তারপরে হচ্ছে 34 থেকে 39, তারপরে হচ্ছে 40 থেকে 45, তাই না? এবার আপাতভাবে কি মনে হচ্ছে, এদের শ্রেণী দৈর্ঘ্য কত? 5 তো, কিন্তু 5 তো হবে না, কারণ এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, তাই না? শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে হলে আমরা কি করি, তখন আমরা নিয়ে আসি শ্রেণী সীমানা, তাই না? তখন আমরা কিসের কনসেপ্ট নিয়ে আসি? শ্রেণী সীমানা। আগেও দেখাইছি আমি, আগের চার্টগুলোতেও দেখাইছি শ্রেণী সীমানা। শ্রেণী সীমানার জন্য আমরা কি করি? শ্রেণী সীমানার জন্য আমরা দুটো শ্রেণীর মধ্যে পার্থক্য বার করি। কত? একটার ঊর্ধ্ব শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা মাইনাস তার আগের শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, মানে 16 - 15 1। তাহলে 1কে আমরা 2 দিয়ে ভাগ করি, মানে 0.5। 0.5 থেকে নিম্ন সীমা থেকে 0.5কে বিয়োগ করব, ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করব, ব্যাস এটাই নিয়ম। তাহলে 10 থেকে 0.5 বিয়োগ করলে 9.5, 15.5, 15-এর সাথে 0.5 যোগ করলে 15.5। সিমিলারলি 16 থেকে বাদ দিলে 15.5, 21-এর সাথে যোগ করলে 21.5, 22 থেকে বিয়োগ করলে 21.5, 27-এর সাথে যোগ করলে 27.5, তারপরে 28 থেকে বিয়োগ করলে 27.5, এটা করলে হচ্ছে 33.5, তারপরে এখান থেকে করলে 33.5, এটা হয়ে যাবে 39.5, আর এখান থেকে করলে হয়ে যাবে এটা 39.5 মাইনাস, আর এটা হয়ে যাবে 45.5। তাহলে এবার বলো তো শ্রেণী দৈর্ঘ্যটা কত হচ্ছে সবগুলার? শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে বলো? তাহলে শ্রেণী দৈর্ঘ্য কীভাবে বার করবো? ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 15 থেকে 9 বিয়োগ করলে 6। তাহলে দেখছো শ্রেণী দৈর্ঘ্য কত আসছে সবগুলার? 6। কিন্তু আপাতভাবে আমাদের এখানে কী মনে হচ্ছিলো, শ্রেণী দৈর্ঘ্য কত ছিল? 5, তাই না? এই জন্য কিন্তু আমরা শ্রেণী সীমানা নিয়ে আসি, মানে এটাকে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে আসলাম। এবার পরিসংখ্যাগুলো যা যা লেখা সেগুলো লিখে দাও জাস্ট। 8, 14, তারপরে হচ্ছে 10, 20, 6, 12। তাহলে 10, 20, 6, 12, ঠিক আছে? তাহলে আমি স্কেলিংটা দেখাই দিচ্ছি তোমাদের কীভাবে করবা।
ঠিক আছে, কারণ আমার জন্য বুঝতেই পারতেছো যে সবসময় এরকম আয়তলেখ অঙ্কন করাটা খুব সুবিধাজনক হচ্ছে না, আর দেখতেও খুব একটা ভালো লাগে না। তাহলে এটা আমার জিরো বিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নেবা খাতাতে, ঠিক আছে, মানে গ্রাফ পেপারে। আবার দেখবা যে এখানে সবথেকে নিম্ন মান কত, সবথেকে নিম্ন মান হচ্ছে 9.5, আর সবথেকে বেশি যাচ্ছে কত 45.5, তাই তো? তাহলে আমরা এখানে কীভাবে নিব, এখানে আমরা কীভাবে নিতে পারি, দেখো আমরা এখানে 3-এর গ্যাপে গ্যাপে নিতে পারি, বুঝতে পারলা? মানে প্রথমটা আমি ধরো নিলাম 3.5, ঠিক আছে, তারপরে 3.5, তারপরে আবার 3-এর গ্যাপ মানে 6.5, তারপরে আবার 3-এর গ্যাপ 9.5, বোঝা গেল? এইভাবে, অথবা হ্যাঁ এইভাবেও নিতে পারো, ঠিক আছে। তারপরে 9.5, তারপরে আবার 3 মানে 12.5, তারপরে আবার 3 15.5, ঠিক আছে। অথবা তোমরা ডাইরেক্ট 9.5 থেকেও শুরু করতে পারো, 6-এর গ্যাপেও নিতে পারো, বোঝা গেল? আশা করি বুঝতে পারতেছো। তাহলে আগেরটা তো একটা ভেঙে ভেঙে দেখাইলাম, এটা একটা ডাইরেক্ট দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা শুরু করবো কোত্থেকে, আমরা শুরু করতেছি হচ্ছে এই যে 9.5 থেকে, তারপরে আসতেছে 15.5, তারপরে আসতেছে হচ্ছে 5 ঘর পরেই 21.5, তারপরে আবার 5 ঘর পরে 27.5, তারপরে আবার 5 ঘর পরে 32.5, তারপরে আবার 5 ঘর পরে 37.5, আছে কি না গো, কী সব করতেছি আমি, প্রথমটা 6 ঘর করলাম, তারপরে এগুলো 5 ঘর করতেছি, মাথায় গেছে না, ঠিকই তো আছে, 9 6 21.5, তারপরে হ্যাঁ 21.5, তারপরে 27.5, ও দেখছো মুখে এক বলতেছি করতেছি আরেক, 6 ঘর ডিফারেন্সে নিচ্ছি, 6 ঘরে, তাহলে 27 আর 6 মানে 33.5 এটা হবে, তারপরে আবার 6 ঘর পরে মানে 39.5, তারপরে আমরা 6 ঘর পরে নেব হচ্ছে 45.5, তারপরে একটা বেশি নিয়ে রাখো 6 ঘর পরে মানে 45 মানে 51.5। ওকে, এখানে আমি কি নিলাম, এখানে আমি বয়সটা নিলাম এক্স অক্ষ বরাবর, বয়স সেটা হচ্ছে বছরে, আর এখানে নিব হচ্ছে হিন্দিভাষী লোকের সংখ্যাটা, হিন্দিভাষী লোকের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবার ওয়াই অক্ষতে স্কেলিংটা কীভাবে করবা, ওয়াই অক্ষতে দেখে নাও সবথেকে লোয়েস্ট মান কত আছে 6, আর সবথেকে হাইয়েস্ট মান কত আছে 14 20, তাই না? তাহলে এগুলাকে আমি দেখতেছি এগুলা 2-এর ইসাতে নিতে পারি আমি, তাই তো 2-এর ঘরে নিতে পারি, 2-এর গুণিতক আকারে। তাহলে প্রথমটা 2, তারপরে একটা 4, তারপরে একটা 6, তারপরে একটা 8 10 12 14 16 18 20, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ওকে, এবার তো লেখচিত্র আঁকতেই পারবা, যে শ্রেণী যেইভাবে দেওয়া 9.5 থেকে 15.5-এর মধ্যে কতজন আছে 8 জন, তাহলে এই যে 9.5 থেকে 15.5 কোনটা, এই যে এই শ্রেণীটা মানে প্রস্থটা কোনটা হবে এটা, তাই না? তাহলে 8 জন কোথায় আছে, এই যে 8 জন, একটা দেখাই দিই, এইটা আমার হয়ে গেল, এই যে এটা হয়ে গেল আমার প্রস্থটা, ঠিক আছে, এটা প্রস্থটা হয়ে গেল, আর এই যেটা হয়ে গেল আমার দৈর্ঘ্যটা, শ্রেণীটা হচ্ছে দৈর্ঘ্য, পরিসংখ্যাটা হচ্ছে আমার প্রস্থটা, সরি শ্রেণীটা হচ্ছে আমার প্রস্থ, আর পরিসংখ্যাটা হচ্ছে আমার দৈর্ঘ্য। এইভাবে বাকিগুলো করে নিবা, ঠিক আছে, ইজি একদম, বোঝা গেল আশা করি। আচ্ছা নেক্সট, তাহলে দেখো আয়তলেখ দেখা দিলাম, শ্রেণী অন্তর্ভুক্ত এবং শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এবার দেখাবো হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। পরিসংখ্যা বহুভুজ, আচ্ছা আমি তাহলে 1 দেখায় দিলাম, 2 হোমওয়ার্ক থাকলো, 3 দেখায় দিলাম, 4 হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এখন আমি 5 নাম্বারটা তোমাদের পরে দেখাবো, তার আগে আমি তোমাদের 6 নাম্বারটা দেখাবো, ঠিক আছে। 5 নাম্বারটা পরে দেখাবো, 5 নাম্বার দেখানোর আগে আমরা 6 নাম্বারটা দেখাবো। 6 নাম্বারটার জন্য কী করবো, 6 নাম্বারটা কী অঙ্কন করতে বলছে দেখো, 6 নাম্বারটা অঙ্কন করতে বলছে পরিসংখ্যা বহুভুজ। এবার এই পরিসংখ্যা বহুভুজটা কী, চলো দেখি আমরা আগে যা যা আছে লিখে নিই, হ্যাঁ। শ্রেণী,
আর এদিকে আমরা লিখতেছি হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, এইখানে আমরা দুটো জিনিস ঢুকাবো। ঠিক আছে, একটা হচ্ছে মধ্যবিন্দু, মানে শ্রেণীর মধ্যবিন্দু যেটা সেটা, আরেকটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। ওকে, শ্রেণী দৈর্ঘ্যটা তো সব জায়গায় রাখতেছি। এখানে তাহলে আমি এক্সট্রা কী আনলাম? এক্সট্রা আনলাম হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুটা। তাহলে শ্রেণীটা কীভাবে আছে লিখে নিই। 0 থেকে 5 থেকে 25 থেকে 30। আচ্ছা, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, তারপরে 25 থেকে 30, তাই তো? এটা আছে। এবং শ্রেণীর মধ্যবিন্দু বের করা, আমরা বের করবো শ্রেণীর মধ্যবিন্দুটা। শ্রেণীর মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি? নিম্ন শ্রেণী সীমা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমা ভাগ 2, মানে 0 যোগ 5/2। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 হয়ে গেল। তারপরে 10 প্লাস 5 15, 15কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5। 15 প্লাস 10 25, 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25কে 2 দিয়ে ভাগ করলে 13.5, সরি 12.5 হবে। তারপরটা এটা দেখবো, এটা আসবে হচ্ছে 17.5, তারপর এটা আসবে হচ্ছে 22.5, আর এটা আসবে হচ্ছে 27.5। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য কত এখানে? সবগুলোতে 5, তাই তো? এইবার একটা ট্রিক বলে দিই, যে কি করবা, সবসময় কি এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা? একদমই না। দেখবা শ্রেণী দৈর্ঘ্যটা কত আছে, প্রথমটার মধ্যবিন্দু বার করবা, তারপর সাথে 5 যোগ করতে করতে এটা বের করে দেবা, ব্যাস শেষ। 2.5, 5 যোগ করলে 7.5, 7.5-এর সাথে 5 যোগ করলে 12.5, 12.5-এর সাথে 5 যোগ করলে 17.5, 17.5-এর সাথে 5 যোগ করলে 22.5, 22.5-এর সাথে যোগ করলে 27.5, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। পরিসংখ্যা কী দেওয়া? 4, 10, 24, 12, 4, 10, 24, 12, আর হচ্ছে কত 20, 8, তাই তো? 20, 8, ঠিক। এইবার এই পরিসংখ্যা বহুভুজটা কি, আর এই মধ্যবিন্দুটার কাজটাই বা কি? ঠিক আছে, স্কেলিং এতক্ষণে তোমরা বুঝে গেছো, স্কেলিং কীভাবে করবো না করবো, সেখানে তোমরা এক্সপার্টও হয়ে গেছো স্কেলিংটা করাতে। আমার যেটা বক্তব্য, আমার তোমাকে দেখানো বক্তব্য হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, যেটা আমি তোমাকে আগের থেকে দেখাচ্ছি। মানে প্রথম যে অঙ্ক 1 নম্বর অঙ্কটা করাইলাম, এইখানে দেখো, এইখানে যদি আমি পরিসংখ্যা বহুভুজটা আঁকাইতে চাই, তাহলে আমার কী হবে? দেখো, পরিসংখ্যা বহুভুজ কীভাবে আঁকাবো? পরিসংখ্যা বহুভুজ আঁকাবো আমি এইভাবে, যে একটা প্রথমে আমাকে আয়তলেখটা অঙ্কন করতে হবে সবগুলার। ঠিক আছে, এই যে শ্রেণীগুলো দেওয়া, সেই রিলেটেড যে পরিসংখ্যাটা, এই যে শ্রেণীটা দেওয়া, এই শ্রেণী রিলেটেড যে পরিসংখ্যাটা দেওয়া, সেটা দিয়ে আমাকে আয়তলেখ অঙ্কন করতে হবে। ঠিক আছে, যেটা আগের নিয়মে শিখাইলাম, সেখানেই আমাকে আয়তলেখটা অঙ্কন করতে হবে। ঠিক, এইবার আমরা চেক করব যে এই আয়তলেখগুলার মধ্যবিন্দু কত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, চলো একটা কইরেই দিই, অত শান্তি হয় না, করেই দিই একটা। ঠিক আছে, কতক্ষণ এবার লাগবে? তাহলে দেখো, এই বরাবর এক্স অক্ষ বরাবর কী নিব? শ্রেণীটা নিব, আর এই বরাবর নেব হচ্ছে পরিসংখ্যাটা, তাই তো? পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে কীভাবে করব? এই যে 0, তারপর আমরা নিব কত? 5, কারণ শ্রেণীটা কত আছে? 0, 5, 10 করে দেখো 5-এর গুণিতকে। তারপরে নিচ্ছি হচ্ছে আমি 10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 30, রাইট? এটা নিলাম। এবার কি করব? আর ওয়াই অক্ষ বরাবর দেখো, আমি দেখতে পাচ্ছি সব থেকে লোয়েস্ট মান হচ্ছে 8, 4, সব থেকে হাইয়েস্ট মান হচ্ছে 24। এবারও বুঝতে পারতেছে এখানে এগুলো সব 2-এর গুণিতক, তাহলে 2-এর গুণিতক আকারে নিলে আমাদের হয়ে যাবে। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, তারপরে হচ্ছে 26, রাইট? হইল 26। এবারে কি করব? 26-এর পরে এটা করব যে আমরা আয়তলেখটা অঙ্কন করব। তাহলে 0 থেকে 5-এর মধ্যে কতজন আছে? 0 থেকে 5-এর মধ্যে আছে হচ্ছে আমার 4 জন, তাই তো? তাহলে 4 কই এটা? তাহলে এটা আমার হয়ে গেল পরিসংখ্যাটা, রাইট? এই যে শ্রেণীটা হয়ে গেল প্রস্থ, পরিসংখ্যাটা হয়ে গেল আমার দৈর্ঘ্য, রাইট? হয়ে গেল। তারপরে 5 থেকে 10-এর মধ্যে আছে 10 জন, তাহলে 5 থেকে 10, এটা আমার 10 জন হয়ে গেল এটা। তাহলে এটা হয়ে গেল আমার প্রস্থ,
আর এটা হয়ে গেল আমার আয়তলেখর দৈর্ঘ্য, তাই তো? ঠিক। তারপরে হচ্ছে 10 থেকে 15-এর মধ্যে 24 জন, তাহলে এটা সব থেকে বেশি, তাহলে 24 জন মানে একদম এখানে গিয়ে শেষ করতে হবে এটা, তাই তো? এই যে এটা হয়ে গেলো 10 থেকে 15 শ্রেণীটা মানে প্রস্থটা, আর এই যে হয়ে গেল আমার দৈর্ঘ্যটা। তারপরে হচ্ছে 12 জন, 15 থেকে 20-এর মধ্যে, এই যে 15 থেকে 20, 12 জন কই, এই যে 12 জন, তাই তো? এই যে 15 থেকে 20, 12 জন। তারপরে হচ্ছে 20 থেকে 25, 20 জন, 20 থেকে 25 এটা, তাহলে 20 জন কই আছে, এই যে 20 জন, এটা হচ্ছে আমার প্রস্থটা 20 থেকে 25, আর এটা হয়ে গেলো আমার দৈর্ঘ্যটা। ঠিক আছে। লাস্ট হচ্ছে 8 জন, তাহলে 8 জন কই আছে, এটা মানে 25 থেকে 30-এর মধ্যে কতজন আছে, 8 জন, তাহলে এই যে 8 জন আমার। ঠিক আছে। এইবার দেখো পরিসংখ্যা বহুভুজের কাজটা কি, পরিসংখ্যা বহুভুজে করবোটা কি অ্যাকচুয়ালি। পরিসংখ্যা বহুভুজে আমি যেটা করব সেটা হচ্ছে এই রকম কিছুটা, তাহলে দেখো পরিসংখ্যা বহুভুজ এই কথাটার মানে কি, আর মধ্যবিন্দুটা বার করলাম কত, এই শ্রেণীর মধ্যবিন্দু কত 2.5, তাই তো? এবার এইটাই আমি এখানে প্লট করব 2.5, তাহলে দেখো 0 আর 5, তাহলে এর মধ্যবিন্দু কোনটা হবে 2.5, তার মানে এটা যদি 0 হয় তাহলে এটা 1, এটা 2, তাই তো? এটা 3, এটা 4, এটা 5, মানে প্রত্যেকটা এক ঘর এক করে, তাহলে এই যে 2, আর তারপরে ঠিক মিড পয়েন্টটা হচ্ছে 2.5, ঠিক এই যে এই বিন্দুটা 2.5, ঠিক আছে? মানে আমি স্থানাঙ্কগুলো কি প্লট করতেছি, মধ্যবিন্দু কমা পরিসংখ্যা 2.5, 4, তারপরে 7.5, 10, তারপরে 2.5, 24, তারপরে 17.5, 12, তারপরে 22.5, 20, 27.5, 8, এই স্থানাঙ্কগুলো আমি আঁকবো। তাহলে 7.5 কোনটা হবে বুঝতেই পারতেছো, তাহলে ঠিক তারপরের মধ্যবিন্দুটা হবে হচ্ছে এই যে 7.5, এটা বোঝা গেল। এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, তাহলে এখানে কোনটা হবে, এই যে 6, এই যে 7, আর এই যে 8, তাহলে 7 আর 8-এর মধ্যেখানে 7.5 থাকবে, ওই জন্য দেখো এখানে মধ্যবিন্দু দিলাম, ঠিক আছে? তারপরে মধ্যবিন্দু কোনটা হবে, তাহলে এতক্ষণে বুঝে গেছো এইটা হবে হচ্ছে এর মধ্যবিন্দু, রাইট? তারপরে মধ্যবিন্দু কোনটা হবে, এইটা হবে হচ্ছে মধ্যবিন্দু। এবং তোমরা চেক করে দেখবা যে সত্যি সত্যি এই রিডিং খাতার এই যে রিডিং আসছে মধ্যবিন্দুগুলো, তার সাথে গ্রাফেরও তুমি মিল পাচ্ছ। যদি মিল না পাও তাহলে বুঝে যাবা যে ভুল করছো কোথাও, ঠিক আছে? মানে খাতার ক্যালকুলেশনে বা গ্রাফের ক্যালকুলেশনে কোথাও ভুল করছো। ওকে, বোঝা গেল? আশা করি বোঝা গেল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই বিন্দুগুলোকে আমরা একটার পর একটা স্কেল দিয়ে যোগ করব। এই যে যোগ করলাম, তারপরে আবার কোন দিকে যোগ করব, এইটাকে আবার এত দূর পর্যন্ত উঠাইতে হবে, এই উঠাইলাম, আবার এইটা বিন্দু আর এইটা বিন্দু যোগ করতে হবে। এগুলো কিন্তু সব স্কেল দিয়ে করতে হবে, হ্যাঁ? এই যে যোগ করলাম, তারপরে এইটার সাথে এটা যোগ করলাম, ঠিক, তারপরে এইটার সাথে এটা যোগ করলাম, ঠিক। এইবার এটা হলো পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে? যারা এটা মনে করতেছো তারা নিতান্তই ভুল মনে করতেছো, এটা পরিসংখ্যা বহুভুজ হয়েছে। এখনও পরিসংখ্যা বহুভুজ হয় নাই। কেন হয় নাই? তার বেসিক কারণ আমরা জানি যে কোনো জ্যামিতিক চিত্রই বা বহুভুজ হোক সেটা কি হয়, ক্লোজড হয় বা বদ্ধ হয়। আয়তক্ষেত্র চারদিক দিয়ে বন্ধ, বর্গক্ষেত্র চারদিক দিয়ে বন্ধ, পঞ্চভুজ হোক চারদিক দিয়ে বন্ধ, ষড়ভুজ হোক 6 দিক দিয়ে বন্ধ, তাই তো? তার মানে যে কোনো বহুভুজ আঁকাইতে গেলে আমাকে কি করতে হবে, একটা বদ্ধ চিত্র আঁকাইতে হবে, তাই তো? এটা কি বন্ধ হয়েছে, এখান থেকে খোলা, এখান থেকে খোলা, তাহলে এটাকে তো আমার বন্ধ করতে হবে, তাই তো? তাহলে এই কেসে বন্ধটা কোত্থেকে করবো, এটা যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাই 0 থেকে টানবো একটা এখানে, আর এইটা লাস্টে কোথায় গিয়ে টানবো, এটা যেখানে আসবে, এই যে পরের যেই পয়েন্টটা নেব, মনে করি যে 30 নিলাম, তাহলে 30 গিয়ে এটা শেষ করব। এইবার দেখো এটা একটা পরিসংখ্যা বহুভুজ
ক্লোজড লুপ হইল। এবং এটা একটা বহুভুজ হইল তো, এই যে একটা বাহু দুইটা বাহু, এই একটা বাহু দুইটা বাহু, এই যে তিনটা বাহু, এই যে চারটা বাহু, এই যে পাঁচটা বাহু, এই যে ছয়টা বাহু, এই যে সাতটা বাহু। তাহলে এইটা হয়ে গেল আমার পরিসংখ্যা বহুভুজ। বোঝা গেল? এইভাবে কিন্তু আঁকাইতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নাম দিয়ে দিবা একটা, এখান থেকে ও নাম দেওয়া, এটা দিয়ে দিবা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি বিন্দু। তাহলে ও এ বি সি ডি ই এফ জি হচ্ছে তোমার একটা পরিসংখ্যা বহুভুজ। ওকে, আশা করি বোঝা গেল, আর কোনো ডাউট নেই? ওকে, বা এটা কি করবা যে এটা কি করবা, এই যে এই বন্ধর জায়গাটা আছে না, এটাকে কাজ করবা যে যত বলছে তার আমি 30 এক্সট্রা নিছি, রাইট? তোমরা কাজ করবা যে না 30 নিলেও হবে, হবে না যে তা না, না হবে 30 নিলেও হবে, অসুবিধা নেই সেরকম একটা, হ্যাঁ রাখো এরকম, অসুবিধা নেই, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। ঠিক আছে, তাহলে আমি 6 নম্বরটা দেখা দিলাম। ঠিক আছে, 6 নম্বরের মতো করেই হবে হচ্ছে তোমার এই 6 নম্বরের মতো করেই হবে হচ্ছে 9 নম্বরটা। ঠিক আছে, 6 নম্বরের মতো সেম হবে হচ্ছে কত নাম্বার? 6 নম্বরের মতো সেম হবে হচ্ছে 9 নাম্বার। 6 আর 9 নম্বরটা সেম হবে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে। তারপরে 10 নম্বরও সেম হবে। ঠিক আছে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে, সেম হবে। এবার 11 নম্বরটা বলছে, দেখো 11 নম্বরটা হবে হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে। এগুলা গেল হচ্ছে আমার শ্রেণী বহির্ভূত পদ্ধতি। নেক্সটটা হবে শ্রেণী পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে। তাহলে তার জন্য আমরা কি করব? তার জন্য খালি একটা এক্সট্রা কলাম আসবে, সেখানে এই শ্রেণী সীমানাটা অ্যাড করবা। তাহলে কি করব? এখানে লিখবো শ্রেণী, তারপরে লিখবো শ্রেণী সীমানা, তারপরে লিখবো মধ্যবিন্দু, তারপরে শ্রেণী দৈর্ঘ্য, তারপরে পরিসংখ্যা। তোমরা জানো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বহির্ভুক্ত পদ্ধতিতে কীভাবে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে ওটা করবা, করে সেমভাবে যেভাবে গ্রাফ প্লট করলাম করে পরিসংখ্যা বহুভুজটা অঙ্কন করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে 11 নম্বরটাও হয়ে গেল, বলে দিলাম কীভাবে করতে হবে। ওকে, 12 নম্বর তো এটার মতন, 9 নম্বরের মতন 6, 9, 12 এগুলো একই হবে। ঠিক আছে, তারপরে 6, 9, 10, 12 এগুলো একই টাইপের হবে। ঠিক আছে, এইবার আসি এক টাইপের অঙ্ক, যেটা হচ্ছে আমি বললাম পরে দেখাবো, সেটা হচ্ছে এই 5 নম্বরের মতো অঙ্কটা। ঠিক আছে, 5, এইদিকে 7, এইদিকে 8, আর এইদিকে হচ্ছে 8 দেখি না, হ্যাঁ আর হচ্ছে 13 নম্বর। ঠিক আছে, তো আমি যে কোনো একটা দেখাবো। ওকে, দেখো 5 নম্বরটা কি বলছে যে 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। ঠিক আছে, এইবার দেখো এইখানে কোনো শ্রেণী দেওয়া নাই,